এই সাফল্য প্রমাণ করে যে আইনগত সহায়তা কেবল একটি সহানুভূতিমূলক উদ্যোগ নয়, বরং এটি একটি কার্যকর ও ফলপ্রসূ বিচার ব্যবস্থা। সম্মানিত অতিথিবৃন্দ, সম্প্রতি লিগ্যাল এইড সার্ভিসেস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2026 প্রণীত হয়েছে। এই সংশোধন আইনগত সহায়তা ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। এই সংশোধনের মাধ্যমে আইনের বিষয় চালু করা হয়েছে। তার মধ্যে রয়েছে পারিবারিক বিরোধ, প্রিএমশন সংক্রান্ত বিরোধ, দেওয়ানি আদালতে বিচারযোগ্য বন্টন সংক্রান্ত বিরোধ, 3 লক্ষ টাকার নিচে চেক ডিসঅনার মামলা, ভাড়া নিয়ন্ত্রণ সংক্রান্ত বিরোধ এবং যৌতুক সংক্রান্ত কিছু বিরোধ। এই ব্যবস্থার ফলে মামলা দায়েরের পূর্বেই সমঝোতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির সুযোগ সৃষ্টি হয়েছে, যা একদিকে আদালতের উপর মামলার চাপ হ্রাস করছে এবং অন্যদিকে মামলার দীর্ঘসূত্রিতা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দ্রুত, কার্যকর ও সাশ্রয়ী ন্যায় বিচার নিশ্চিত করতে সহায়তা করছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নতুন সংযোজিত সেকশন 21C অনুযায়ী কোনো মেডিয়েশন এইড অফিসার দ্বারা প্রত্যয়ন করা হয়, তবে তা একটি আদালতের ডিক্রি বা আদেশের ন্যায় চূড়ান্ত, বাধ্যতামূলক ও বলবৎযোগ্য হিসাবে গণ্য হবে। এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য যে ইতিপূর্বে মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি হলেও অনেক ক্ষেত্রে পক্ষগণ তা বাস্তবায়ন করতেন না, যার ফলে পুনরায় মামলা দায়েরের প্রয়োজন হতো। এই সংশোধন মধ্যস্থতার মাধ্যমে অর্জিত সমঝোতাকে আইনগতভাবে বাস্তবায়নযোগ্য করেছে, যা বিরোধ নিষ্পত্তি ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করে তুলেছে। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের আইনগত সহায়তা ব্যবস্থার সীমাবদ্ধতাগুলো নিয়ে আমরা যখন আলোচনা করি, তখন প্রথমেই যে বিষয়টি সামনে আসে তা ভিত্তিক যোগ্যতার সীমাবদ্ধতা। আইনগত সহায়তা প্রদান নীতিমালা 2014 অনুসারে একজন মানুষের বার্ষিক আয় সরকার কর্তৃক নির্ধারিত আয়কর সীমার নিম্নে হলে তিনি আইনগত সহায়তার জন্য বিবেচিত হন। যদিও অ্যাসিড আক্রান্ত ব্যক্তি, মানব পাচার শিকার ব্যক্তি, শিশু এবং অসহায় নারীদের মতো কিছু বিশেষভাবে ঝুঁকিপূর্ণ গোষ্ঠী স্বয়ংক্রিয়ভাবে এই সুবিধার আওতায় পড়ে, তথাপি এই কাঠামো পরিবার ভিত্তিক আর্থিক চাপ বা নির্ভরশীল সদস্য সংখ্যার বিষয়টি বিবেচনায় নেয় না। আমাদের সমাজে এমন অসংখ্য পরিবার আছে যেখানে একজন উপার্জনকারী ব্যক্তি পুরো পরিবারের দায়িত্ব বহন করেন। তার আয় হয়তো নির্ধারিত একটু বেশি, কিন্তু সেই আয় দিয়ে সংসার চালানোই যেখানে কঠিন, সেখানে মামলা পরিচালনার খরচ বহন করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। ফলে বাস্তবে যাদের আইনি সহায়তা সবচেয়ে বেশি প্রয়োজন, তাদের একটি বড় অংশ এই কাঠামোর আওতায় আসতে পারে না। আরেকটি বিষয় যা আলোচনায় প্রায় উঠে আসে তা হলো বাজেটের প্রশ্ন। গত কয়েক বছরে আইনগত সহায়তা খাতে বরাদ্দ বেড়েছে, এটি অবশ্যই ইতিবাচক দিক। বিগত 2023-24 অর্থ বছরে বরাদ্দ 5,77,00,000 টাকায় উন্নীত হয়, যা 22-23 অর্থ বছরে ছিল 5,09,45,502 টাকা। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে এই অর্থের একটি বড় অংশ প্রশাসনিক কাজে ব্যয় হয়ে যায়। ফলে যে যাওয়ার কথা তা অনেক সময় সীমিত হয়ে পড়ে। প্রক্রিয়াগত দিকটিও এখানে একটি বড় বিষয়। অনেক সময় দেখা যায় একজন সাধারণ মানুষকে আইনগত সহায়তা পাওয়ার জন্য যে প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়, সেটি তার জন্য বেশ জটিল এবং সময় সাপেক্ষ হয়ে দাঁড়ায়।
আইনগত সহায়তা প্রার্থীর আবেদন যাচাইয়ের জন্য বিভিন্ন স্তরের কমিটির অনুমোদন প্রয়োজন হয়, যেখানে বিচার বিভাগ, প্রশাসন ও অন্যান্য ক্ষেত্রে প্রতিনিধিরা যুক্ত থাকেন। কিন্তু বাস্তবে এই কমিটিগুলোর বৈঠক নিয়মিত না হওয়ায় সিদ্ধান্ত নিতে সময় লেগে যায়। একজন দরিদ্র বিচার প্রার্থীর জন্য এই বিলম্ব অনেক সময় নিরুৎসাহের কারণ হয়ে দাঁড়ায়। এমনকি আবেদন খারিজ হয়ে গেলে আপিল এসে ও অন্যান্য ব্যয়ের কারণে অনেকের পক্ষেই সম্ভব হয় না। যদিও অনলাইন প্ল্যাটফর্ম চালু হয়েছে, তবুও বিদ্যমান আর্থ সামাজিক প্রেক্ষাপটে প্রযুক্তিগত সীমাবদ্ধতা ও সচেতনতার অভাবের কারণে সেগুলোর পূর্ণ ব্যবহার এখনো সম্ভব হয়নি। সচেতনতার প্রসঙ্গটি এখানে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। শহরাঞ্চলে আইনগত সহায়তা নিয়ে কিছু আলোচনা ও প্রচারণা থাকলেও গ্রামাঞ্চলে বা প্রান্তিক জনগোষ্ঠীর মাধ্যমে এখনো এই বিষয়টি যথেষ্ট পরিচিত নয়। অনেকে জানেনই না যে তারা বিনামূল্যে আইনি সহায়তা পাওয়ার অধিকার রাখেন। আবার কিছু ক্ষেত্রে ভুল ধারণা বা অবিশ্বাস্য কাজ করে, যা মানুষকে এই সেবা গ্রহণ থেকে দূরে রাখে। আইনজীবীদের অংশগ্রহণ নিয়েও একটি বাস্তবতা রয়েছে। আইনগত সহায়তা কার্যক্রমে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও তুলনামূলকভাবে কম পারিশ্রমিকের কারণে অনেক অভিজ্ঞ আইনজীবী এই কাজে আগ্রহী হন না। এর ফলে অনেক ক্ষেত্রে অপেক্ষাকৃত কম অভিজ্ঞ আইনজীবীদের উপরে দায়িত্ব অর্পিত হয়, যা সেবার মানকে প্রভাবিত করতে পারে। সম্মানিত সুধী, আইনগত সহায়তা ব্যবস্থা আমাদের দেশে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় উদ্যোগ, কিন্তু এটিকে আরও কার্যকর করতে কিছু বাস্তবসম্মত সংস্কার প্রয়োজন। সুপ্রিম কোর্ট প্রশাসনের সর্বশেষ তথ্য অনুযায়ী 2025 সালের ডিসেম্বর পর্যন্ত দেশের বিচারাধীন মামলার সংখ্যা দাঁড়িয়েছে 47,42,000 মামলা নিম্ন আদালত ও ট্রাইব্যুনালে বিচারাধীন। এর একটি বড় অংশ ফৌজদারি মামলা, যার একটি উল্লেখযোগ্য অংশ আপোষযোগ্য। এইসব মামলা শুরুতেই মেডিয়েশনের মাধ্যমে সহজেই নিষ্পত্তি করা সম্ভব। তাছাড়া প্রোবেশন অফ অফেন্ডার্স অর্ডিন্যান্স 1960 এর অধীনে বিকল্প ব্যবস্থা গ্রহণ করে স্বল্প মেয়াদী কারাদণ্ড এড়িয়ে যাওয়া সম্ভব, যা রাষ্ট্রের ব্যয় কমানোর পাশাপাশি অপরাধীর পুনরায় অপরাধে জড়িয়ে পড়ার ঝুঁকিও হ্রাস করতে পারে। বিচার প্রক্রিয়াকে অন্যভাবে দেখলে বোঝা যায়, একটি ফৌজদারি মামলা ধাপে ধাপে বিচার, আপিল, রিভিশন, লিভ টু আপিল, আপিল এবং রিভিউ এইভাবে 5 থেকে 6টি মামলায় রূপ নিতে পারে। প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে একটি পাল্টা মামলা দায়ের করে, যা একই ধাপসমূহ অতিক্রম করে। পারিবারিক বিরোধের ক্ষেত্রেও একই চিত্র দেখা যায়। দেনমোহর ও ভরণ পোষণের মামলার পাশাপাশি যৌতুক নিরোধ আইন 2018, পারিবারিক সহিংসতা প্রতিরোধ সুরক্ষা আইন 2010, নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000-এর ধারা 11 গ এবং পারিবারিক আদালত 2023-এর অধীনে একাধিক মামলা একসাথে দায়ের করা হয়। ফলে এইসব মামলা সমান্তরালভাবে চলতে থাকে এবং বিচার ব্যবস্থার উপর চাপ বাড়তে থাকে। এই পরিস্থিতিতে পারিবারিক সহ অন্যান্য আপোষযোগ্য বিরোধগুলো শুরুতেই মেডিয়েশনের মাধ্যমে সমাধান করা গেলে মামলার এই অপ্রয়োজনীয় বিস্তার অনেক অংশে রোধ করা সম্ভব। তাই বলা যায়, বিচার ব্যবস্থার জট কমাতে এবং দ্রুত ও কার্যকর ন্যায় বিচার নিশ্চিত করতে মেডিয়েশন একটি অত্যন্ত প্রয়োজনীয় ও সময়োপযোগী পদ্ধতি। এই উদ্দেশ্য সফলভাবে বাস্তবায়নের জন্য মেডিয়েটরদের জন্য পর্যাপ্ত ও মানসম্মত প্রশিক্ষণ সুবিধা এবং মেডিয়েশন পরিচালনার জন্য উপযুক্ত অবকাঠামো
ও নিরপেক্ষ স্থান নিশ্চিত করতে হবে। সেই সাথে জাতীয় থেকে জেলা পর্যায় পর্যন্ত আইনগত সহায়তা প্রদানের জন্য বিদ্যমান যে কাঠামোটি রয়েছে সেটিকে আমরা কিভাবে আরও শক্তিশালী, দক্ষ এবং সমন্বিত করতে পারি তা নিয়ে আমাদের সুস্পষ্ট কর্ম পরিকল্পনা প্রয়োজন। আইনগত সহায়তা খাতে বাজেট বৃদ্ধি পাওয়ার পাশাপাশি এর দক্ষ স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বরাদ্দকৃত অর্থের একটি উল্লেখযোগ্য অংশ যেন সরাসরি আইনগত সহায়তা প্রদানে ব্যয় হয় সে বিষয়ে কার্যকরী তদারকি ও জবাবদিহিতা প্রয়োজন। আইনগত সহায়তা প্রাপ্তির প্রক্রিয়াকে আরও সহজ ও সময়োপযোগী করে তোলা অত্যন্ত জরুরি। অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের গবেষণায় দেখায় সেবা যত সহজ ও প্রযুক্তি নির্ভর হয় মানুষের অংশগ্রহণ তত বাড়ে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির বিষয়টি বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। বিশেষত গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে আইনগত সহায়তা সম্পর্কে সুস্পষ্ট ধারণা সৃষ্টি না হলে এই ব্যবস্থার পূর্ণ সুফল অর্জন করা সম্ভব নয়। বিজ্ঞ আইনজীবীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার জন্য উপযুক্ত পারিশ্রমিক, প্রণোদনা ও কার্যকর তদারকি ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। একই সঙ্গে প্রবণ আইনি সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার বিষয়টিও বিবেচনায় আনা যেতে পারে।